ছন্দ কেবল শব্দের পরিমাপ নয়, ছন্দ হলো ভাষার অন্তরীণ স্পন্দন। মানুষের হৃদস্পন্দনের মতোই কবিতারও একটি নিজস্ব গতি আছে, আর সেই গতির নামই ছন্দ। বাংলা ভাষার ধ্বনি, উচ্চারণ এবং সুরের মধ্য দিয়ে যে সঙ্গীতময় প্রবাহ সৃষ্টি হয়, তারই শিল্পিত রূপ বাংলা ছন্দ। তাই ছন্দকে কেবল নিয়মের বাঁধনে নয়, অনুভূতির আলোয় উপলব্ধি করতে হয়। বাংলা ছন্দের ভিত্তি, এই নিয়ে কথা বলবেন পরম শ্রদ্ধা ভাজন ডক্টর পবিত্র সরকার। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমার ভালো লাগছে যে উৎপলের শিষ্য প্রশিষ্য যারা আছে তারা এইরকম একটি সংগঠন তৈরি করেছে, উৎপল অনুসঙ্গ বলে, এবং তারা আজকে একটি প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলা ছন্দ সম্বন্ধে। বাংলা ছন্দ কথাটা আমি এই জন্য বলছি যে ছন্দ এক এক ভাষায় এক এক রকম। ইংরেজি ভাষার ছন্দ একরকম, হয়তো ইউরোপের অন্যান্য ভাষার ছন্দের সঙ্গে তার মিল আছে, কিন্তু তার নিজের একটা ভিত্তি নীতি আলাদা। তেমনি বাংলা ছন্দের নীতি আলাদা, হিন্দি ছন্দের সঙ্গে তার মিল নেই, বা তামিল বা গুজরাটি ছন্দের সঙ্গে তার মিল নেই। আর যেহেতু আমরা এখানে যারা আছি তারা সবাই মোটামুটি ভাবে বাংলা কবিতার আবৃত্তি করি, সেহেতু বাংলা ছন্দের নীতিটা জানলে ভালো হয়। এমন নয় যে ছন্দ সম্বন্ধে কিছু না জেনেও ছন্দ আমরা দখল করতে পারি না। কবিরা ছন্দের নাম না জেনে, ছন্দের ভিত্তি না জেনে কবিরা অনায়াসে ছন্দে লিখতে পারেন, নিজেরা স্বশিক্ষিত হয়ে যায়। সেটা কিভাবে হয়? অন্যের কবিতা পড়তে পড়তে, রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, মহিতলাল মজুমদারের কবিতা পড়তে পড়তে মনে হয় যে সেই ধাঁচ এইরকম, কিন্তু তাদের হয়তো জিজ্ঞেস করলে বলতে পারবেন না যে অতি পর্ব কাকে বলে, যেমন পর্বাঙ্গ কাকে বলে, এই অক্ষর সিলেবল আমরা যাকে দল বলি কাকে বলে, এগুলো বলতে পারবেন। তেমনি যারা আবৃত্তি করেন তারাও অনেকে এই বাংলা ছন্দের খুঁটিনাটি না জেনেই কিন্তু ছন্দটা দখল করে ফেলেন। এটা একটা ক্ষমতা, এই ক্ষমতাটাকে ছোট করে দেখা কিছু নেই, কারণ অনেক আবৃত্তিকার ছন্দের মূল ভিত্তি না জেনে ছন্দের বোধটা আত্মসাৎ করে নিয়েছেন, নিজের মধ্যে হজম করে নিয়েছেন, ফলে তাদের আবৃত্তিতে ফুল ধরা যায় না। অনেকেই নিখুঁত ছন্দ রেখেই আবৃত্তি করেন। অর্থাৎ ছন্দের একটা শারীরিক ব্যাপার আছে, এই শারীরিক ব্যাপারটা বই না পড়েও চলে আসে, আমাদের মনের মধ্যে, চেতনার মধ্যে চলে আসে। কিন্তু ওই সঙ্গে সঙ্গে যদি আমরা নীতিটা বুঝে নেই, কিভাবে সত্যি সত্যি কবিতাটা চলছে, চলনটা বুঝে নিই, তাহলে তাত্ত্বিক জ্ঞানটাও হয়, সঙ্গে সঙ্গে প্রয়োগের জ্ঞানটা হয়, ব্যবহারিক জ্ঞানটাও হয়। তত্ত্বটা আমাকে কেউ যদি ব্যাখ্যা করতে বলে, আমি তখন ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারি যে না, এইখানে জ্যোৎ থামছে, এখানে জ্যোতি পড়ছে, এইটা এই আমি বুঝিয়ে দিতে পারি। ছন্দ ভুল করার সম্ভাবনা কম থাকে, কিন্তু তার মানে এই নয় ছন্দ না জানলে, বই পড়ে ছন্দ না জানলে একটা মহাভারত অসহ্য হয়ে গেল। আমি আবৃত্তিকার হিসেবে
কম যোগ্য এটা মনে করবার কোনো কারণ নেই। এই হীনমন্যতাটা যেন আবৃত্তিকারদের মধ্যে না আসে, যে ছন্দটা সবাইকে একেবারে নিখুঁতভাবে ওই বই পড়ে তার তথ্যটা জানতে হবে। কারণ আমি বহু আবৃত্তি আমার বয়সে তো শুনে, বয়স তো অনেক হলো, 90-এ পা দিয়েছি আমি। তো যেই এই বয়সে যে আবৃত্তি শুনেছি গত প্রায় 60 বছর ধরে, 70 বছর ধরে যে আবৃত্তি শুনেছি, অনেক বেশিরভাগ আবৃত্তিকারই নিখুঁতভাবে ছন্দ দেখে আবৃত্তি করে গেছে। কর্মশালার আয়োজন তো সবই শুরু হয়েছে, আগে তো এত সব ছিল না, সবাই বই পড়েই জানতেন। আর যারা এই আজকে যেমন বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র এলো আছে এখানে, ওই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে ছন্দ বা অনার্সের, বাংলা অনার্সের সিলেবাসে ছন্দের বই ছিল। কজন বাংলা অনার্স বা বিশ্ববিদ্যালয়ে এমএ করেছে, সব আবৃত্তিকার তো করেনি, আর নানা থেকে এসছে, তারা নিজেরাই ছন্দটা ওই শারীরিকভাবে দখল করে নিয়েছে, চেতনার মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এটা মানে এটা সুবিধে। তো তবু আমি বলছি যে ছন্দ বইয়েও অনেক গণ্ডগোল আছে। কোন বইটা ঠিকঠাক বই? আমরা যারা অনার্সে পড়েছি, এমএতে পড়েছি, আমরা যে বইগুলো পড়েছি সে বইগুলো এখন আমাদের কাছে অর্থহীন মনে হয়, ভুল ভাল বই। যেমন এটা আমি পরিষ্কার আমার নিজের বইয়েতেও বলেছি, অমূল্যধন মুখোপাধ্যায়ের বইয়ের ছন্দের বইয়ে কোনো সাহায্য হয় না। হয়তো পর্ব বিভাগ করতে সাহায্য হয়, কিন্তু ছন্দের মূল নীতি জানতে সাহায্য হয় না। তেমনি তারাপদ ভট্টাচার্য, মহিগ্রাম মজুমদার, এদের বইয়েও কোনো সাহায্য হয় না, কারণ ছন্দের মূল নীতিটা তারা ধরতে পারেননি। এমনকি রবীন্দ্রনাথ, তিনিও এত আমাদের ছন্দের গুরু, ছন্দ তিনি আমাদের শিখিয়েছেন, ছন্দের কত বৈচিত্র্য হতে পারে, কিন্তু ছন্দের, বাংলা ছন্দের মূল তত্ত্বটা তিনি ধরতে পারেননি। আমি পরিষ্কার আমার বইতেও বলেছি। কে ধরতে পেরেছেন? আশ্চর্য একজন লোক, যিনি সাহিত্যের লোকই, ইতিহাসের লোক, প্রবোধচন্দ্র সেন ধরতে পেরেছেন। কি করে ধরতে পেরেছেন? তিনি কানে শোনার দিক থেকে ব্যাপারটা ধরবার চেষ্টা করেছেন, যে মূলত আবৃত্তি হয়তো কবিতা, এই আবৃত্তিতে কানের যে ধ্বনিগুলো কিভাবে সাজানো হয়, বাংলা ধ্বনিগুলো কিভাবে সাজানো হয়, সেইটে ছন্দ একটা ছকের মধ্যে নিয়ে আসে। ফলে উচ্চারণ তার সঙ্গে সঙ্গে ছন্দের ভাগ, এই ব্যাপারটার সম্পর্কটা প্রবোধচন্দ্র সেন চমৎকারভাবে আবিষ্কার করেছে। তার ফলে শঙ্খ ঘোষ, আমরা তার দেখানো পথ অনুসরণ করেই আমরা ছন্দকে ব্যাখ্যা করবার চেষ্টা করেছি। এখন এ তর্কের মধ্যে যেতেই পারে, স্যার আপনারা যে ঠিক, তার কি মানে আছে? আপনারা তো ভুল করতে পারেন। হ্যাঁ, আমরা ভুল করতে, কিন্তু ভুলটা আমাদের দেখিয়ে দিতে হবে, কোথায় আমরা ভুল করছি সেটা দেখিয়ে দিতে হবে, কোন জায়গায় ভুল হচ্ছে। আমরা অমূল্যধন, রবীন্দ্রনাথের ভুলগুলো দেখিয়ে দিতে পারি, কিন্তু আমাদের ভুলের জায়গাটা দেখিয়ে দিতে হবে, সেটা এখনো কেউ এগিয়ে আসেনি। প্রথমে উচ্চারণ দিয়ে শুরু করি। উচ্চারণ মানে লেখা নয়, কিন্তু আমাদের লেখা আর আমাদের উচ্চারণ এক পথে চলে না। সেটা একদম বর্ণমালা থেকে শুরু করা যায়। যারা বাংলা পড়েছ তারা জানো, আমরা পরে এটা বাংলা ব্যাকরণেও রাখবার চেষ্টা করেছি,
যে বর্ণমালাটা আমরা বর্ণমালায় যে অক্ষরগুলো আছে, বর্ণগুলো আছে, সব আমরা উচ্চারণ করি না বাঙালিরা। এই যে বর্ণমালায় 12টা মতো স্বরবর্ণ, আমরা 12টা স্বরবর্ণ উচ্চারণ করি না। আমাদের মুখের কথায় 12টা স্বরবর্ণ নেই। আমরা অ উচ্চারণ করি, আ উচ্চারণ করি, হস্য ইটা আছে, দীর্ঘ ইটা নেই। ই বলে টেনে উচ্চারণ করি না। দীর্ঘ ই সংস্কৃতে ই বলে টেনে উচ্চারণ করতে হচ্ছে। দীর্ঘ উ সংস্কৃতিতে উ বলে টেনে উচ্চারণ করতে হচ্ছে। উ উ হিন্দিতে ওরা শেখায় উ উ, এরকম শেখায়, কিন্তু বাংলায় আমাদের দীর্ঘ উ আমাদের উচ্চারণে নেই। উচ্চারণে নেই মানে কি, কখনো কখনো টেনে উচ্চারণ করি, উ বড্ড লেগেছে, কিন্তু সেটা ওই আবেগের সময়, কষ্টের সময় বা কিছুর সময় করি, অন্য সময় করি না। ফলে আমরা উচ্চারণ করি মাত্র 7টা স্বর উচ্চারণ। ওই 11টার মধ্যে 7টাকে আমরা উচ্চারণ করি। অ উচ্চারণ করি, আ উচ্চারণ করি, ই উচ্চারণ করি, উ উচ্চারণ করি, এ, ও আর এ। এই এটা আমাদের বর্ণমালাতেই নেই। আমি দেখিয়েছি আমার বইতে 10 রকম ভাবে এই এ লিখি আমরা, কিন্তু এর কোনো অক্ষর আমাদের বর্ণমালায় নেই। এই যে 7টা স্বর, এই 7টা স্বর নিয়েই আমাদের মুখের ভাষার কারবার, মনে রাখবে। আর কি আছে? আর আছে গোটা চারেক অর্থস্বর। অর্থস্বর মানে কি? হসন্ত স্বর বলতে পারি। ভাই, এই ভাইয়ের শেষে যে ইটা, আমরা ভাই বলি না, আমরা বলি ভাই। তেমনি বউ, এই বউয়ের পরে যে উটা, সেটা বউ বলি না, বউ। এই অর্ধেক অর্ধেক বলি। এই জন্য ভাই এর ইয়ে আমরা বাংলায় লিখি হসন্ত দিয়ে, হস্যই হসন্ত, ই অর্থস্বর। তেমনি বউয়ের উটা আমরা হস্যের নিচে হসন্ত দিই, বলি আমরা বলি উ অর্থস্বর। তেমনি একটা আছে দাও, দাও বলি না আমরা, দাও। এই দাও, এইটা একটা ও অর্ধস্বর। আরেকটা আছে এ অর্ধস্বর, যেটাকে এর নিচে হসন্ত দিই, কিন্তু লিখি অন্তঃস্বরের মতো লেখাতে। দেয়, নেয়, হয়, যায়, যা এ আসলে, কিন্তু সেটা অর্ধেক হয়ে গিয়ে যায় হলো। তাহলে 7টা স্বর পূর্ণস্বর আর 4টে অর্ধস্বর, এই আমাদের মুখের ভাষা উচ্চারণ করি। ব্যঞ্জনও তেমনি। ব্যঞ্জন যে কটা আছে, 36টা কেউ বলে, 29টা কেউ বলে, যাই হোক হিসেব আমাদের ব্যঞ্জন অনেকগুলোই আমরা উচ্চারণ করি না। বর্ণমালা ধরেই আমি বলি, ক খ গ খ উচ্চারণ করি, অটা বাদ দিয়ে ভাব। আখ, আখ বললে যেটা কটা হয়, ওইটা হচ্ছে আসল ব্যঞ্জন। আটা বাদ দিয়ে, আটা বাদ দিয়ে আখ। আখ বললে যে খটা হয়, এটা হচ্ছে আসল ব্যঞ্জন, আটা বাদ দিয়ে ভাবো। এরকম ক, খ, গ, ঘ, 4টে ব্যঞ্জন আমাদের আছে। উঙো আছে, না না না, অনুস্বার আর উঙ একই উচ্চারণে, উঙ আছে। তেমনি চ ছ জ ঝ আছে, কিন্তু ইঁটা নেই। ইঁ আমাদের উচ্চারণে নেই। আমরা যখন রঞ্জন বলি, তখন রঞ্জন বলি। ওই নটা আসলে দন্তনের মতো, ইঁর মতো নয়।
কাজেই ক খ গ ঘ ঙ কিন্তু চ ছ জ ঝ। তাহলে 5 আর 4 9টা। ট ঠ ড ঢ মূর্ধন্য নেই, পারি না আমরা উচ্চারণ করতে। মূর্ধন্যর উচ্চারণ ওড়িয়ারা পারে, গুজরাটিরা পারে, হিন্দি ভাষীরাও পারে। গণেশ আণা ডয়শূন্যরা চন্দ্রবিন্দু দিলে যেরকম উচ্চারণ হয় অনেকটা সেই রকম। গণেশ আমরা সেটা পারি না। আচ্ছা, আমাদের মূর্ধন্য নেই। তাহলে 5 4 9 4 13। ত থ দ ধ ন আছে, 5টাই আছে। 13 5 18। প ফ ব ভ ম 5টাই আছে। 18 5 23। অন্তঃস্থ জয়ের উচ্চারণটা আমাদের নেই। রয়ের উচ্চারণ আছে 23 আর 1 24। বর্গীয় অন্তঃস্থ ব একটা আছে, সেটার উচ্চারণ আমাদের নেই। ও, সেটা সংস্কৃতে ও ছিল, ডব্লিউর মতো অনেকটা, নেই। লট আছে 24 আর 1 25। তালবশ আচ্ছা, তালবশটাই বেশি করে আছে। মূর্ধন্যর উচ্চারণ আমাদের নেই। মূর্ধন্য আমরা তালবশর মতোই উচ্চারণ করি। দন্তস্বটার উচ্চারণ ছিল সংস্কৃতে স এর মতো, এস। সেটা আমাদের কোথাও কোথাও আছে, নির্দিষ্ট জায়গায়। সব জায়গায় দন্তস্ব আলাদা করে লিখলে তালবশর উচ্চারণ। সাবান, সত্যি, শেয়ানা এসব তালবশর উচ্চারণ। কিন্তু দন্তস্ব যুক্ত ব্যঞ্জনে দন্তস্ব কোথাও কোথাও সে তারও নিয়ম আছে। আমার একটা বই আছে বাংলা বলো বলে, সে বাংলা বলো বইতে নিয়মগুলো দিয়েছে। কাজে কোথায় স হবে, তালবশ আর স এই 2 রকমের আছে আমাদের। হ আছে, ডয়শূন্যর ঢয়শূন্যর আছে। খণ্ডত আর ত একই। আমি তো বলেছি তটা হচ্ছে তয়ের, আমি যে বলছি তয়ের অটা বাদ দাও, তাহলে ওই ত, সেই তো আছে। ত আর খণ্ডতয় তফাৎ। কাজেই এই 29টার মতো আমাদের ব্যঞ্জন। 7টা স্বর, 4টে অর্ধস্বর আর 29টা ব্যঞ্জন। তালবশ দন্তস্বকে যদি আলাদা ধরো তাহলে 30টা হবে। এগুলোতে আমরা কি করি? এইগুলো দিয়ে আমরা কথা বলি। এইগুলো, এই যে আমি কথাটা, এইগুলো কথাটা ধরো, এ একটা আছে আর একটা ই অর্ধস্বর আছে, এই গ আছে, উ আছে, ল আছে, উ আছে, ও আছে, গুলো দিয়ে, দি আছে, এ আছে, তার মাঝখানে একটা অর্ধস্বর ই আছে, সেটার কথা না ভাবলেও চলবে, দিয়ে। আমরা, আ আছে, ম আছে, র আছে, আ আছে। এগুলো সব আমাদের এই ধ্বনিগুলো সাজিয়ে সাজিয়েই আমরা কথা বলি। কিন্তু ছন্দের ক্ষেত্রে এই যে বাক্য, কথা, ছন্দের ব্যাকরণের ক্ষেত্রে আমি বলছি, সেটাও জরুরি নয়। সেটার চাইতে বেশি জরুরি হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে যাকে বলে সিলেবল বলে ইংরেজিতে, বাংলায় প্রবোধচন্দ্র সেনের পরিভাষাটা আমরা নিয়েছি দল বলি। অক্ষর বলি না কেন? অক্ষর বলতে আবার লেটারও বোঝায়, বর্ণও বোঝায়, এই জন্য অক্ষরটা বলি না, দল বলি। এই দলটা বোঝা খুব কঠিন কিছু নয়। একবারের ধাক্কায় যা উচ্চারণ করবে সেটা দল। এক বা রেল, ধাক্কা, প্রত্যেকটা দল। এক বা
রের, ধাক, কা, এই প্রত্যেকটাই হচ্ছে দল। আমাদের সমস্ত কথা যাই আমরা বলি না কেন, সমস্ত কথাকে এইভাবে টুকরো টুকরো করা সম্ভব। পৃথিবীর যে কোনো ভাষার কথাকেই পাওয়া যায়। এইটা পৃথিবীর সব ভাষায় যেমন সাউন্ড আছে, ধ্বনি আছে, তেমনি পৃথিবীর সব ভাষায় সিলেবল আছে। এই সিলেবলটা ভালো করে বুঝতে হবে, জানতে হবে। এমনিতে খুব সহজ, তোমরা নিজেরাই দেখবে, যাই বলো না কেন সেটাকে এই সিলেবলে দলে ভাঙতে পারবে। আমার নাম পবিত্র, তয়রফলা ওই বানান দেখলে ভুল করে চলবে না। তয়রফলা, ওর মধ্যে লুকিয়ে আছে দুটো ত। তয়রব আমাদের রফলা যখন শব্দের গোড়া মাঝখানে থাকে, শব্দের গোড়ায় থাকলে অন্য কথা, শব্দের মাঝখানে যখন আমাদের রফলা থাকে তখন সেটা ত ত র হয়ে যায়। তয় হসন্ত ত র হয়ে যায়। যে পবিত্র সরকার, এইভাবে প্রত্যেকে নিজের নাম এইভাবে ভাগ করতে পারো। যে কোনো ভাষা যে কোনো যা পাবে সব টুকরো টুকরো করতে পারো। এইভাবে টুকরো টুকরো করতে গিয়ে দেখবে মূলত দু ধরনের দল তৈরি হচ্ছে। দু ধরনের। এক ধরনের দল হলো যাকে বলা হয় মুক্ত দল, খোলা দল। সেটা কি? শেষে স্বরধ্বনি থাকবে। আগে যাই থাক, কিছু নাও থাকতে পারে, শুধু স্বরধ্বনি দিয়েও হতে পারে। আবার শেষে স্বরধ্বনি থাকবে। আ একটা মুক্ত দল, আবার কা একটা মুক্ত দল, আবার প্রা একটা মুক্ত দল। আগে দুটো ব্যঞ্জন ধ্বনি প র আ, সেটাও মুক্ত দল। শেষে শুধু স্বরধ্বনি থাকতে হবে। যেমন স্ত্রী, স্ত্রীতে দেখো শেষ হচ্ছে ইতে, কাজে এটা মুক্ত দল। কিন্তু তার আগে দেখো তিনটে ব্যঞ্জন ধ্বনি স ত র, স্ত্রী। আগে যাই থাক, একটা দুটো, বাংলায় তিনটের বেশি হয় না, অন্যান্য ভাষায় হয়তো বেশি হয়। ইংরেজিতে যেমন আর্ট, সে শেষে একটা র ট থেকে গেল। ইংরেজিতে ওই তিনটেই হয়। স্ট্রাইক, STR, তিনটে হয়। স্ট্রাইক, স্ট্রাইক, ওটা মুক্ত দল নয়, ওটা রুদ্ধ দল। কিন্তু মুক্ত দলে এইরকম শেষে একটা স্বরধ্বনি থাকবে। কাজে এবার মুক্ত দল হলো শুধু স্বরধ্বনি এক, দুই একটা ব্যঞ্জন একটা স্বরধ্বনি যা, তিন দুটো ব্যঞ্জন একটা স্বরধ্বনি প্রা, তিনটে ব্যঞ্জন একটা স্বরধ্বনি স্ত্রী। এই বাংলা মুক্ত দলের মোটামুটি হিসেব। ছন্দে, বাংলা ছন্দে মনে রাখবে এই মুক্ত দলগুলোর ওজন একরকম। আর বাকি রইল রুদ্ধ দল। রুদ্ধ দল কি? শেষে স্বরধ্বনির পরে ব্যঞ্জন একটা থাকবে। যাক, বল, শোন, দেশ, থাক, হোক, আম, জান, শেষে একটা ব্যঞ্জন থাকবে। রুদ্ধ দল। এক নম্বর রুদ্ধ দল। এক নম্বরে রুদ্ধ দলে আরেকটা শ্রেণী আছে। শেষে ওই যে বলেছিলাম অর্ধস্বর, অর্ধস্বর থাকলেও রুদ্ধ দল হয়। ভাই, আয়, যাই,
দেয়, হয়, বউ, মই, শেষে অর্থস্বর থাকলেও রুদ্ধদল হবে। তাতে রুদ্ধদলে দুটো শ্রেণী, এক হচ্ছে শেষে ব্যঞ্জন থাকবে, আর হচ্ছে শেষে অর্ধস্বর থাকবে। আগে কটা ব্যঞ্জন সেসব হিসেব নেই, ওগুলো দেখতে হবে না। দুটো ব্যঞ্জন হতে পারে, তিনটে ব্যঞ্জন হতে পারে, তার বেশি হতে পারে না বাংলায়। তাহলে মুক্ত দলটা জানলে রুদ্ধ দলটা জানলে। এইবার বাংলায় 3 রকমের ছন্দের একটা হিসেব আছে, 3 রকমের ছন্দ। একটা হচ্ছে পুরনো নামই বলি ছড়ার ছন্দ। এই ছড়ার ছন্দ তোমরা সবাই জানো, যারাই ছড়া পড়েছ, ছেলেবেলা থেকে ছড়া শুনেছ। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বেয়ে, আকাশ জুড়ে মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজল ঢং ঢং। এরকম অজস্র ছড়া, রবীন্দ্রনাথের ছেলে ভোলানো ছড়ার সংকলন আছে, যোগীন্দ্রনাথ সরকারের ছড়ার ছবি বই ছড়ার সংকলন আছে। অজস্র ছড়ার ছন্দে কবিরা কবিতাও লিখেছেন। রবীন্দ্রনাথ সিরিয়াস কবিতা ছড়ার ছন্দে। আকাশ জুড়ে মেঘ করেছে শুধু নয়, তিনি পুরবীতে লিখেছেন, যারা আমার সাঁঝ সকালের গানের দ্বীপে জ্বালিয়ে দিল আলো আপন হিয়ার পরশ দিয়ে, এই জীবনের সকল সাদা কালো, যাদের আলো ছায়ার লীলা, সেই যে আমার আপন মানুষগুলো। এরকম পুরবীতে শেষকালে পুরবী মহুয়া অনেক কাব্যে তিনি ছড়ার ছন্দে কবিতাও লিখেছেন। হালকা কবিতা নয়, সিরিয়াস কবিতা। ছড়ার ছন্দ একসময় হালকা ছেলে ভোলানো করা হতো, রবীন্দ্রনাথ সেটাকে লিফট করে সিরিয়াস কবিতায় নিয়ে আসেন। অনেক আগেই সেটা শুরু করছেন, খেয়া টেয়া থেকে শুরু করেছেন। এই ছড়ার ছন্দ প্রথমে ভাগটা করি। ছন্দ একটা পড়তে গেলেই দেখবেন নিয়ম মতো থামছি এক জায়গায়, একটা লাইনে নিয়ম মতো থামছি, যে কোনো কবিতা পড়তে গেলেই। ছড়ার ছন্দটা সবচেয়ে সোজা বলে আমি সেইটে আগে বলছি, যে ওই যে আকাশ জুড়ে মেঘ করেছে রঙের ওপর রং, এই লাইনটাতে আকাশ জুড়ে মেঘ করেছে রঙের ওপর রং, তিনটে জায়গায় সমান সমান জায়গায় থামছি। আকাশ জুড়ে মেঘ করেছে রঙের ওপর, রংটা ছোট হয়ে যাচ্ছে, সেটা ছেড়ে দিচ্ছি। কবিতার লাইনে ওরকম হয়, ছোট একটা জিনিসে শেষ হয়। তো আকাশ জুড়ে মেঘ করেছে রঙের ওপর, এই ব্যাপারটা নিয়ে একটু মাথা ঘামানো যাক। এগুলো সমান সমান হচ্ছে বলেই তো তালটা আসছে। আকাশ জুড়ে মেঘ করেছে রঙের ওপর, রংটা তেমনি চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায়, খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে, কেমন? তা এই যে সমান সমান জায়গায় আমরা থামছি, সমান দৈর্ঘ্যের খণ্ড, এগুলোকে পর্ব বলে, সবাই জানো পর্ব। এটা কাজে ভালো না দেখতে ভালো? কাজে ভালো। এই যে সমান সমান জায়গায় থামছি কবিতার লাইনে,
এটাকে বলে পর্ব। এখন কানে তো সমান সমান লাগছে, ছন্দের একটা অঙ্কের হিসেব তো করতে হবে, কেন সমান সমান লাগছে। এই ছন্দে একটা অঙ্কের, খুব কঠিন অঙ্ক নয়, অঙ্কের হিসেব করতে হয় প্রত্যেকটা 4 মাত্রা। ছড়ার ছন্দে প্রায় ব্যতিক্রমহীন ভাবে, ব্যতিক্রম যে নেই তা নয়, আছে। সাধারণ চেনা যে ছড়ার ছন্দ আমাদের, এই যে সমান সমান জায়গায় থামছি, যেগুলোকে পর্ব বলছি, এই পর্বের একটা মাত্রা বলে হিসেব করতে হয় অঙ্কে। মাত্রা, মাপ। প্রত্যেকটা পর্বের 4 মাত্রা ছড়ার ছন্দে। এটা কি করে হলো? সহজ করে হলো, কারণ এই ছন্দের নীতিটা হচ্ছে, ভিত্তিটা হচ্ছে একটা দল এক মাত্রা, একটা দল এক মাত্রা। সে রুদ্ধ দল হোক, মুক্ত দল হোক। অন্য ছন্দে গেলে কিন্তু আমরা মুশকিলে পড়ব এই হিসেব নিয়ে। অন্য ছন্দগুলো অন্যরকম, কারণ তার হিসেব আলাদা, রুদ্ধ দলের মুক্ত দলের হিসেব আলাদা। কিন্তু ছড়ার ছন্দটা আমাদের অনেক ঝামেলা বাঁচিয়ে দিয়েছে। সেটা করেছে রুদ্ধ দলও একমাত্রা, মুক্ত দলও একমাত্রা। এবং ছড়ার ছন্দের মাত্রা পর্ব বেশিরভাগ, ওই আগের পরের ছোট বাদ দিলাম, বেশিরভাগ হচ্ছে 4 মাত্রার। যত ছড়া পড়ো, বেশিরভাগ আছেন 2-1 দুষ্টু লোক 6 মাত্রার ছড়ার ছন্দ লিখেছেন, দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন, ছেড়ে দিলাম তাদের কথা। কিন্তু বেশিরভাগ গ্রামের ছড়া, প্রচলিত ছড়া, এমনকি রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ দত্ত, এদের সকলের ছড়ার ছন্দে লেখা, এগুলো হচ্ছে সব 4 মাত্রা পর্ব, 4 মাত্রার পর্ব। এবং দলের সঙ্গে মাত্রার, দলের অঙ্ক, দলের ওজন কত, প্রত্যেকটা দল 1 মাত্রা, সে রুদ্ধ দল হোক, মুক্ত দল হোক। ফলে ছড়ার ছন্দটা শেখা যেমন সহজ, তেমনি ছড়ার ছন্দের অঙ্কটাও বোঝা তেমনি সহজ। এইটা গেল সবচেয়ে সহজ ছন্দের জায়গাটা। তারপরের যে ছন্দটার কথা বলবো, সেটা একটু ঝামেলার, কিন্তু তবুও খুব ঝামেলার নয়। এটাকে বলা হয়, আগে মাত্রাবৃত্ত বলা হতো, অমূল্যধন বলেছেন ধ্বনি প্রধান, প্রবোধচন্দ্র সেন বলেছেন সরল কলামাত্রিক, আমরা বলি সরল মাত্রিক। কলা টলার ধারণাটা বাদ দেওয়া দিয়েছে। এখানেও হিসেবটা খুব সহজ। ওই রুদ্ধ দল মুক্ত দলটা খেয়াল আছে তো? মুক্ত দলটা স্বরধ্বনিতে শেষ, রুদ্ধ দলটা ব্যঞ্জন আর অর্ধস্বরে শেষ। এখানেও অব্যতিক্রমীভাবে, একদম নিখুঁতভাবে রুদ্ধ দল 2 মাত্রা আর মুক্ত দল 1 মাত্রা, একেবারেই ব্যতিক্রম বলছি বটে। কেউ কেউ করেন, এক্সপেরিমেন্ট করেন, সেটা আমি বলবো। কিন্তু মোদ্দা হিসেবটা এই যে রুদ্ধ দল 2 মাত্রা, মুক্ত দল 1 মাত্রা। এই জন্য সরল কথাটা ব্যবহার করেছেন প্রবোধচন্দ্র, সরল কলামাত্রিক। কলার ধারণাটা ছেড়ে দাও, কলার ধারণাটা এনে দরকার নেই। প্রবোধচন্দ্র সেনের ওই ধারণাটা আমি বাদ দিয়েছি, ওটা কাজে লাগে না এমনিতে। ভেবে নাও রুদ্ধ দল 2 মাত্রা,
মুক্তদল 1 মাত্রা। এবার অনেক চেনা কবিতাও আছে। একটা তো খুব জানা কবিতা, কিন্তু এর মুশকিল হচ্ছে পর্ব অনেক রকমের। 4 মাত্রার পর্ব আছে, 5 মাত্রার পর্ব আছে, 6 মাত্রার পর্ব আছে, এমনকি 7 মাত্রার পর্বও আছে। এই সরল কলা মাতৃকের 4 মাত্রার পর্ব মানে মনেই হয় 4 4 4 4 করে এগোচ্ছে। 5 মাত্রার আছে, 6 মাত্রার আছে, 7 মাত্রার আছে। 4 মাত্রার পর্ব কি সেটা একদম দেখিয়ে দেয়। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ওই কবিতাটা, দুন্দুভি বেজে ওঠে দ্রিম দ্রিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। দুন্দুভি বেজে ওঠে দ্রিম দ্রিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। এখন এই লম্বা লম্বা দাঁড়ি দিয়ে তো আমরা পর্ব কাটি, পর্ব ভাগ করা হয় ছন্দে, তোমরা দেখবে লম্বা লম্বা দাঁড়ি দিয়ে একটা দেয়াল তুলে দিয়ে, কেমন? তো দুন্দুভির পরে একটা দেয়াল দাঁড়ি দিচ্ছি, বেজে ওঠার পরে একটা দিচ্ছি, ড্রিম ড্রিমের পরে একটা দিচ্ছি, রবেটা ছেড়ে দিলাম। এটা অপূর্ণ পর্ব বলে, মানে পুরো পর্ব নয়, ভাঙা পর্ব। দুন্দুভি কটা সিলেবল? দুন দু ভি, 3টে। 4 মাত্রা হলো কি করে? ওই যে বলেছি দুনটা হচ্ছে রুদ্ধদল 2 মাত্রা, আর দু আর ভি মুক্তদল 1 1 2 1 1 দুন্দুভি। বেজে ওঠেতে পরিষ্কার, সেখানে 4টে মুক্তদল, বেজে ওঠে 4টে মুক্ত। ড্রিম ড্রিমে গিয়ে দেখো আরেকবার, 2টো রুদ্ধদল, ড্রিম ড্রিম 2টো রুদ্ধদল, তাহলে 2 2 4। সাঁওতাল সাঁওতাল 2টো রুদ্ধদল 4। পল্লীতে পল্লীতে পল 2 লি 1 তে 1। উৎসব 2 উৎসব 2 2। আর দেখতে পাচ্ছ এখানে যে একেবারে নিখুঁতভাবে রুদ্ধদল 2 মাত্রা হচ্ছে। এটা আবার চেনা কবিতা মনে হয় না এই কলামাত্রিক বলে, সরল কলাবৃত্ত বলে। আমাদের ছোট নদী, তাতেও এই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ, এই বৈশাখে গিয়ে দেখি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের আমাদের 3, কিন্তু দেড়টা হচ্ছে 2 মাত্রা, কাজে আ 1 মা 1 দেড়। ছোট নদীর 4টে পাচ্ছি মুক্তদল। চলে আঁকে 4টে পাচ্ছি, চলে আঁকে। বৈশাখ বই, ওই যে বলেছি যে অর্ধস্বরে শেষ হলে একটা রুদ্ধদল হবে, যে বই রুদ্ধদল হলো, শাক রুদ্ধদল, ব্যঞ্জন আছে, কাজেই 2 2। মাসে তার 3 মাত্রা, মাসে তার হাঁটু জল, হাঁটু 1 1 জল 2। কাজেই এখানেও 4 মাত্রা 4 মাত্রা 4 মাত্রা করে, তো 4 মাত্রার একটা পাচ্ছি। 5 মাত্রার কীরকম আছে? 5 মাত্রার আছে ওই যে, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, এই, হ্যাঁ আচ্ছা, যদিও সন্ধ্যা না, এটা 6 মাত্রা, সরি এটা 6 মাত্রা না, হ্যাঁ ঠিক। সাগর জলে স্নান করি, সজল এলো চুলে, কেমন?
তো বসিয়াছিলে উপল উপকূলে, নিরাভরণ বক্ষে তব নিরাভরণ দেহে, চিকন সোনা লিখন উষা আঁকিয়া দিল সে। ধন্যবাদ। পাঁচ মাত্রাটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সাগর জলে, সা এক, গড় দুই, জলে দুই। শ্রীনান, শ্রী এক, নান দুই, করি দুই। কেমন? উপল উপ, উ এক, পল দুই, উপ দুই। এইরকম হিসেব করে সাগর জলে স্নান করি। আরেকটা কি মনে পড়ছে, মহুয়ার। ও ডেকেছ আজি এসেছি সাজি, হেমর লীলা গুরু, শীতের রাতে তোমার সাথে কি খেলা হবে শুরু। ভাবিয়াছেন গীতবিহীন, গধূলি ছায়ে হলো বিলীন, পরাণ মম হিমে মলিন, আড়ালে তারে ঘেরি, এমন ক্ষণে কেন গগনে বাজিল তব ভেরি। ওই পাঁচ মাত্রার মহুয়ার ওই কবিতাটা। ডেকেছ আজি এসেছি সাজি হেমর লীলা। ছমাত্রার তুলনায় অনেক বেশি। ছমাত্রা ওইটে, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্ত্রে, কেমন এরকম অজস্র পাবে, মাথায় আসে না সবসময়। হ্যাঁ, রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেটিয়া। তো ছমাত্রা বেশি তুলনায় অনেক, পাঁচ মাত্রার তুলনায় কম। রবীন্দ্রনাথই পাঁচ মাত্রা খুব বেশি মানে করেছেন, কিন্তু ছমাত্রার তুলনায় বেশি। আর সাত মাত্রাও রবীন্দ্রনাথ করেছেন, যেটা ওই কোশল নৃপতির তুলনা নাই, সাত পাঁচ। জগৎ জুড়ি যশ গাথা, হীনের তিনি সদা শরণ ঠাই, দিনের তিনি পিতা মাতা। কেমন? এই 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 সাত পাঁচ সাত চার এরকম করে করে রবীন্দ্রনাথ সাজিয়েছেন। বা শঙ্খ ঘোষের ওই বাবরের প্রার্থনাটা কে কে বলবে? বাবরের প্রার্থনা, এই তো জানু পেতে বসেছে ঈশ্বর। কেমন? এই তো জানু পেতে। সাত, কাজেই এক, চার, পাঁচ, ছয়, সাত, সাত মাত্রার পর্যন্ত পর্ব আছে এই মাত্রাবৃত্ত বা সরল কলাবৃত্ত, সরল কারামাত্রিক ছন্দে। এগুলো বারবার করে দেখতে হবে, বারবার করে বলতে হবে। আমি দ্রুত বলে যাচ্ছি, ফলে নিশ্চয়ই তোমরা জানো, খানিকটা নিশ্চয়ই তৈরি হয়ে এসছো, অনেকে জানো, যেভাবে তোমরা আমাকে জুগিয়ে দিচ্ছ কথাবার্তাগুলো, নিশ্চয়ই জানো, কিন্তু বারবার করে দেখতে হবে, অনেক উদাহরণ দিয়ে দেখতে হবে। সবচেয়ে সমস্যার হচ্ছে যে ছন্দটার কথা শেষে বলবো, সেটাকে বলা হয় মিশ্রবৃত্ত ছন্দ, মিশ্র কলাবৃত্ত বা মিশ্রবৃত্ত ছন্দ। এই ছন্দ কিন্তু আমাদের খুব পরিচিত, খুব পুরনো কবিতা আছে। আমরা পয়ারে এই ছন্দের সঙ্গে পরিচিত হয়েছি। কেমন? আট ছয়, আট ছয় পয়ার। এর একটা সমস্যা হচ্ছে, আগের ছন্দগুলোর পর্ব যেমন সমান সমান ছিল, এই ছন্দের পর্বগুলো সমান সমান নয়। আট একটা, ছয় একটা, আবার একটা হচ্ছে আট আর দশ একটা, এরকম। কেমন মহাপয়ার বলে, জীবনানন্দ তো আরও ছড়িয়েছে। জীবনানন্দ বিশাল, সে 22 মাত্রা 28 মাত্রার লাইন যখন করেছেন আরও ছড়িয়েছেন। তো এই ছন্দটার নীতিটা অদ্ভুত একটু। প্রথমত পর্বগুলো অসমান। আট ছয়, আট ছয় তোমরা জানোই, গোলকে বৈকুণ্ঠপুরী সবার উপর, লক্ষ্মীসহ তথায় আছেন গদাধর। কেমন এরকম করে করে ওই মহাভারতের কথা, অমৃত সমান কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান। আট ছয়, আট ছয়। আর আট দশও আছে, রবীন্দ্রনাথ মহাপয়ার করেছেন কিছু।
কে আমাকে জুগিয়ে দেবে, মাথায় সবসময় আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও মনে ছিল, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি। আচ্ছা, ওইটা কি? না, ওটা তো পয়ার, মানে পয়ার মানে এই গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র, এটা ৮৬। একদম একদম ১০০০ বছর ধরে, সেটা আবার আরও বেশি। কেমন ১০০০ বছর ধরে আমি পথ হাঁটিতেছি, কেমন পৃথিবীর পথে, এই ৮ ৮ ৮ করে জীবনানন্দ আরও বাড়াচ্ছেন এটাকে, কেমন সিংহল সমুদ্র থেকে নিশি হতে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছে আমি বিম্বিসার অশোকে ধূসর জগতে, এই করে করে বাড়িয়ে গেছেন। জীবনানন্দ একদম আটক থাকেননি কোথাও। জীবনানন্দ অদ্ভুত ধরনের সব পরীক্ষা নিরীক্ষা করেছেন এই ছন্দটাকে নিয়ে। তো এইটার মাত্রার হিসেবটা হচ্ছে রুদ্ধদল মুক্তদল সব জায়গায় এক মাত্রা, কিন্তু শব্দের শেষে যে রুদ্ধদল সেটা ২ মাত্রা। শব্দের মাঝখানে গোড়ায় রুদ্ধদল ১ মাত্রা, কিন্তু শব্দের শেষে রুদ্ধদল ২ মাত্রা। ওই যে মহাভারতের কথা, মহাভারচার, তেরটা ২ হয়ে গেল, একটা তের কথা, অমৃত স ৪ মান ২ হয়ে গেল। শব্দের শেষে যেটা রুদ্ধদল সেটা ২ মাত্রা হবে। এইটা হচ্ছে হিসেব, এইটা হচ্ছে ছন্দের হিসেব, অঙ্কের হিসেব। বলা বাহুল্য, কবিতা যারা পড়ে অঙ্কের হিসেবটা হয়তো তারা জানে, কিন্তু তারা কবিতাটা পড়ে অঙ্কের হিসেব অনুযায়ী নয়। অঙ্কের হিসেব অনুযায়ী কবিতা পড়লে কবিতাটা যান্ত্রিক হবে। এটা তো ব্যাকরণের হিসেব। আমি যেটা বললাম সেটা হচ্ছে ব্যাকরণের হিসেব। ভাষার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভাষার নন্দন তত্ত্ব, সৌন্দর্য তত্ত্ব। কেমন? ছন্দটা হচ্ছে একদম ব্যাকরণ, তার মাত্রা গণনা, কত পর্ব, কত মাত্রার পর্ব, কোনটা অতি পর্ব, কোনটা অপূর্ণ পর্ব, এইগুলো হচ্ছে ব্যাকরণের হিসেব। কিন্তু আবৃত্তিকাররা এই হিসেবটা যে জন্য আমি বলেছিলাম যে আবৃত্তিকারদের ছন্দ জানবার সব দরকার আছে, কারণ ছন্দটা তারা নিজেদের বোধ থেকেই অনেক সময় বুঝে নেয়। কবিরা যেমন বুঝে নেন, কবিরা কজন ছন্দ পড়ে কবিতা লেখেন, কবিরা নিজেদের মধ্যে থেকে কবিতা পড়ে 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 ছন্দের ধাঁচটা বুঝে নেন, তারা নিখুঁত ছন্দে কবিতা লেখেন। অনেকে ছন্দ পড়ে সত্যি সত্যি কতজন কবিতা লিখেছে আমি জানি না। কবিরা নিজেরা ওই স্বতঃশিক্ষিত হয়ে যান ছন্দের, কারণ ছন্দ ব্যাপারটা খুব, আমি আমার বইয়ে লিখেছি, এটা বিদেশে যে গবেষণা হয়েছে, যে বায়োলজিক্যাল রিদম বলে একটা ব্যাপার, ছন্দটা শিশু যখন মায়ের পেটে থাকে তখন থেকে তার ছন্দের বোধটা জন্মায়। কী করে? ওই মায়ের হৃৎপিণ্ডের আওয়াজটা শোনে, মায়ের হৃৎপিণ্ডের আওয়াজটা তখন বাজের মতো শোনায় শিশুর কানে। ওইটা তখন পৃথিবীর একমাত্র ধ্বনি, নিয়মিত ধ্বনি যেটা শিশুর কানে যায়, এবং শিশুর সেটা স্নায়ুতন্ত্রীতে ঢুকে যায়। ফলে দেখবে যে বাচ্চারা কত সহজেই একটা গান শুনে লাফাতে থাকে, তালে তালে লাফাতে থাকে, বা এরকম হাত নাড়তে থাকে। আমি তো দেখছি আমার এক বন্ধু সেই রবীন্দ্রসঙ্গীত গাইছেন, আর তার নাতি বোধহয় কত ৫-৬ মাসের নাতি,
সে এরকম করে দুলছে, আমি দেখছি। ফলে ছন্দ ব্যাপারটা শারীরিকভাবে খুব মৌলিক। তত্ত্বটা তো পরে বেরিয়েছে, তত্ত্বটা কি সিলেবল কি এগুলো তো অনেক পরে বেরিয়েছে। ছন্দটা শারীরিকভাবে মৌলিক বলেই কবিরা বা সাধারণ মানুষও ছন্দের বোধটা আয়ত্ত করতে পারেন। তো এই যে তিনটে ছন্দ বাংলা, এই ছন্দের কাঠামোগুলো তো আছে, কিন্তু এর মধ্যে দিয়ে কত রকমের ভ্যারিয়েশন, কত বৈচিত্র্য হতে পারে তার সীমা সংখ্যা নেই। ধরো ছড়ার ছন্দ, ছড়ার ছন্দ আমি বললাম যে ছড়ার ছন্দ এক সময় হালকা রসের ছেলেদের মেয়েদের ঘুম পড়ানোর জন্য হতো। তাকে রবীন্দ্রনাথ তুলে দিলেন কোথায়? তাকে তুলে দেন খেয়া বা এতে ওই যেটা এই কবিতাটা, হ্যাঁ, অনেক 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 কাব্যগ্রন্থে বলাকাতে তো বটেই, বলাকাতেই সব, মানে আমি বলছি গোড়ার দিকে কোথায়, মানে বইগুলোর নামও মনে থাকে না আজকাল, হ্যাঁ, উৎসর্গ, এই সমস্ত বইতে কীভাবে আস্তে 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 আনছেন, ছড়ার ছন্দটাকে লিফট করে দিচ্ছেন, সাবলিমেট করছেন, অন্যরকম সিরিয়াস কবিতায় নিয়ে আসছেন। আর এই যে সরল কলা বৃত্ত বা সরল কলা মাতৃকা, তো রবীন্দ্রনাথেরই আবিষ্কার বলা যায়। যে যাই বলুক, রবীন্দ্রনাথেরই আবিষ্কার। তিনি নানা রকম, মানে এমনকি 4 থেকে 7 মাত্রার পর্ব পর্যন্ত অজস্র পরীক্ষা করেছেন। আর পয়ারটা তো আমাদের বাংলার পুরনো ছন্দ, যেমন 14 মাত্রার আছে, 18 মাত্রার আছে, জীবনানন্দ তাকে আরও বাড়িয়ে দিয়েছেন। কেমন তো এইটা হলো মূল কাঠামো। আমার সময় প্রায় 1 ঘন্টা পেরিয়ে কাছে এসে গেছে, যে আমি এখানেই থামছি, অন্যরা তো বলবেন। তোমাদের যদি কিছু দুটো একটা প্রশ্ন থাকে, আমার উত্তর জানা থাকলে উত্তর দেব। একটু জোরে বল। নন্দন তত্ত্বের ব্যাপারটা তো কবিরা বলবে, নন্দন তত্ত্বের ব্যাপারটা আমি বলবো না। সৌন্দর্য, ঠিক আছে, নন্দন তত্ত্ব এই ব্যাপারটা, ভাষার ধ্বনিগুলোর আলাদা আওয়াজ আছে, এই ধ্বনিগুলো কিভাবে সাজানো হবে সেটা হচ্ছে কবির কল্পনা। এতে আমি ধরো একটা কবিতা তোরা নিজেরা একটা এক্সারসাইজ করে দেখতে পারিস, যে একটা কবিতা একটা সাদামাটা গদ্যের মতো ছন্দে সাজিয়ে সেটাকে আস্তে আস্তে সুন্দর করবার চেষ্টা, শব্দ বদলে বদলে, কোন শব্দের পাশে বসে ভালো লাগে কেমন, সেইটা নির্ভর করে কবিদের কল্পনা শক্তির ওপর। কেমন একজন খারাপ কবি, যেভাবে খারাপ কবি কথাটা আমি কবিদের অপমান করছি না, যেমন আমার মতো একজন কবি, আমি একটা লাইন যেরকম লিখব, আমার চাইতে হয়তো সুমন আরও অনেক ভালো লিখবে, ওই একই ছন্দে আরও ভালো লিখবে। এইটা নিজেরাই এক্সারসাইজ করে, যে এই কবিরা নিজেরা এক্সারসাইজ করে। রবীন্দ্রনাথের ওই যে সঞ্চয়িতায় কাটাকুটি আছে, কেমন এই কাটাকুটিটা লক্ষ্য করবি, মধুসূদনের চিঠিগুলো লক্ষ্য করবি। মধুসূদন ওই আইলা তারাকুন্তলা শশীসহ হাসি সর্বরী,
এই লাইনটাকে কতবার কেটেছেন, কতবার বদলেছেন, এই শব্দের বদলে আরেকটা শব্দ বসিয়েছেন। এইখানে হচ্ছে সৌন্দর্যায়ন, এইখানেই স্থেটিসাইজেশন যাকে বলে, যে না এই শব্দটা ভালো শোনাচ্ছে না, আমাকে এর বদলে অন্য শব্দ দিতে হবে। কেমন? তো এইরকম কিডসেরও একটা কথা মনে আছে, কিডস বলেছিলেন এক জায়গা চিঠিতে যে আই ওয়ান্ট এ ওয়ার্ড ব্লুয়ার দ্যান ব্লু। নীল, ব্লুতে যতটা নীল বোঝায় তার চেয়ে আরও নীল বোঝাবে এরকম একটা শব্দ চাই। এটা তো অর্থের জন্যে, শব্দের জন্যেও এইরকম যে কোন শব্দটা কোন শব্দের পাশে, কোন শব্দটা নিজেই শুনতে ভালো লাগছে, আবার অন্য শব্দের পাশে শুনতে আরও ভালো লাগছে। এইটা হচ্ছে কবিদের ব্যাপার, এটা কবিরা বলবেন, এইটা এই সৌন্দর্য তত্ত্বের জায়গাটা কবিরা বলবেন। লয়, লয়টা নিয়ে ভাবতে হবে না রে, লয়টা আপনি এসে যায়। ওই বলা হয়েছে বটে যে সরল কলাবৃত্তে মধ্য লয়। সত্যি সত্যি আমরা কখনো ওই রকম ভেবে চিনতে পড়ি না। মানে মেপে যুগে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদমতলায় কে, আর ডেকেছ আজি এসেছি সাজি হেমল লীলা গুরু, এর দুয়ের লয়ে কোনো তফাৎ নেই। কেমন? একই লয়, কাজে ওটা মধ্য লয়, এটা দ্রুত লয় ছড়া, এটা বলা যায় না। এগুলো আপেক্ষিক কথা। কেমন? ওইগুলো আপেক্ষিক কথা, স্পষ্ট করে পড়ার জন্যে, আবৃত্তি করার জন্যে যে লয়টা দরকার সে লয়টা এসে যাবে, এটা নিয়ে ভাববার কিছু নেই। অত ওই যে দাঁড়িয়ে কেন আছো, দূরে অসুতলা, হ্যাঁ, শিশু ভোলানাথের কবি, হ্যাঁ। সেটাই তো বড়। আমি তো যে কোনো যে ব্যাকরণের চাইতে নান্দনিক দিকটা বড়। এবং এর উত্তরটা আমি বলছি, এটা তো তুই আবৃত্তি করছিস বয়স্ক শ্রোতাদের জন্যে, আর সে আবৃত্তি করছে ছোটদের খুশি করবার জন্যে, ছন্দটাকে বেশি ধরিয়ে দেবার চেষ্টা করে, তাদের মনের মধ্যে নাচের তালটা আনবার জন্যে। কাজে এটা কোন শ্রোতাদের জন্যে কে করছে সেইটা হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, বড়দের জন্য, বড়রা করলে তা অন্যরকম হবে পুরোপুরি। ঠিক, অনুচ্ছায় সরস্বতী তীরে, হ্যাঁ। এটা নির্ভর করে, ওটা ওই নন্দন তত্ত্বের ব্যাপার। এটা ছন্দের ব্যাকরণে কোনো তফাৎ নেই, এটা নন্দন তত্ত্বের ব্যাপার। এবং কবিতার অর্থ যদি গাম্ভীর্য দাবি করে সেই গাম্ভীর্য তাকে দিতে হবে, কবিতার অর্থ যদি লঘুতা দাবি করে সেটা তো আবৃত্তিকাররা জানে, এটা আবৃত্তিকাররা জানে। ঠিক আছে, না না, পর্ব টর্ব বিভাগ কিছু নেই, ওটাকে বলে সিনট্যাক্স, অর্থাৎ অন্যয় বাক্যটা যেভাবে গঠিত হচ্ছে তার সেন্স অনুযায়ী, অর্থের ভাগ অনুযায়ী সেইটা জোর দিয়ে বলতে হবে আর কি, যাতে সত্যি সত্যি মূল কথাটা জোর পড়বে, কেমন এইভাবেই হবে। খুব রেয়ার, কেন থাকে?
তাল জ্ঞান, গানের তাল জ্ঞান থাকে না, ঠিক আছে? গানের তাল জ্ঞান না থাকলে আবৃত্তির তাল জ্ঞান থাকবে না, তা নাও হতে পারে, কেমন? কিন্তু গানের তাল জ্ঞানটা আমি দেখি ভুল তাল দিচ্ছে অনেকে, সেটা তো চোখে পড়ে। সেটা কি করে বলবো আর কি? আমি জানি না, আমি জানি না, সবাইকে ডাক্তার দেখাতে হবে তাহলে। হ্যাঁ, এই প্রচুর ভ্যারিয়েশনের জায়গা আছে। এটা কাণ্ডজ্ঞানটা হচ্ছে আসল কথা। আমার যদি মনে হয় যে এতে এতে ওরা আমি বোঝাতে পারছি এবং শ্রোতাদের কাছে তুমি সেটা পরীক্ষায় ফেলো, শ্রোতা যদি গ্রহণ করেন তাহলে বুঝলে তুমি পাস করলে, বুঝতে পেরে? অতি পর্বটা আগে একটা উটকো ছোট খণ্ড এসে যায়, ওরে তোরা কি জানিস কেউ কেন জলে ওঠে এত ঢেউ। এই যে আগে একটা উটকো পর্ব এসে যায়, যেটা পর্বের স্কিমের মধ্যে থাকে না, কেমন? সেইটাকেই অতি পর্ব বলা হয়। আমরা পরবর্তী পর্বে যাব। স্যার অসুস্থতার মধ্যেও এসেছেন, আমাদের সমৃদ্ধ করলেন। আরও একবার আজকের কর্মশালার পক্ষ থেকে এবং উৎপল অনুষঙ্গের পক্ষ থেকে স্যারকে প্রণাম জানাচ্ছি। এমনি খুব 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 দুর্বোধ্য হয়নি তো? ঠিক আছে। খুলে